দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ সিওপিডি। সিওপিডি ফুসফুসের একটি তীব্র প্রদাহজনিত রোগ। বর্তমান বিশ্বজুড়ে মৃত্যুর কারণগুলোর তালিকায় এই সমস্যাটি অন্যতম। আমাদের দেশেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত আছেন। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বক্ষব্যাধি, যক্ষ্মা ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জালাল মোহসেন উদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার জালাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। স্বাগত। যেমনটা বলছিলাম, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বেশ বড়সড় একটা নাম কিন্তু, এবং এই রোগের অনেকগুলো সাইন সিমটমস নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে শুরু করি, যেমনটা বলছিলাম আমাদের দেশেও কিন্তু উল্লেখযোগ্য মানুষ হচ্ছে এই রোগে আক্রান্ত আছেন। একটু সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়ে শুরু করি যে আসলে সিওপিডি বলতে আমরা কি বুঝি। আপনি যেটা বললেন যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা যদি বাংলায় বলি ফুসফুসের দীর্ঘস্থায়ী শ্বাসরোধক রোগ। আচ্ছা। তো এটা একটা প্রিভেন্টেবল মানে প্রতিরোধযোগ্য এবং ট্রিটেবল মানে চিকিৎসাযোগ্য রোগ। তো ভাবতে অবাক লাগে যে এই প্রতিরোধযোগ্য রোগে দেখা যায় যে পৃথিবীতে যেসব রোগে মানুষ মারা যায় তার তৃতীয় বৃহত্তম রোগ হলো এই সিওপিডি, তৃতীয় বৃহত্তম রোগ। এবং দেখা যাচ্ছে যে শুধু যে এটা বিদেশে না, বাংলাদেশেও এর প্রাদুর্ভাব খুব বেশি। একটা পরিসংখ্যান মোটামুটি দেওয়া যায়, যেরকম জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন ইমার্জেন্সিতে যে পরিমাণ রোগী ভর্তি হয় তার 1/3 রোগ হলো এই সিওপিডি কারণে ভর্তি হয় আর কি। তো এখানে যেটা হলো প্রধান কারণ হলো যে ধূমপান হলো 90% ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা ধূমপায়ী হয়। তো একই সাথে যে পরিবেশ দূষণ যে দিন দিন বাড়ছে, বিশেষ করে বায়ু দূষণ, এরও একটা যথেষ্ট বড় প্রভাব রয়েছে এই সিওপিডি হওয়ার কারণে। তো আমরা মনে করছি যে যে হারে বায়ু দূষণ হচ্ছে এই রোগের প্রাদুর্ভাব কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সিওপিডি রোগের আক্রান্ত হওয়ার অন্যতম রিজন হচ্ছে, অন্যতম কারণ আমরা ধরতে পারি ধূমপান, এবং আরেকটা হচ্ছে বায়ু দূষণ, তাই তো? আচ্ছা, ধূমপানের বিষয়ে যদি একটু কথা বলি, এই মুহূর্তে দেখা যায় ধূমপান যারা করছে বা ধূমপায়ী যে রোগীরা আছে বা ধূমপায়ী যারা রয়েছেন দীর্ঘদিন, এই সময়টা কিন্তু বাড়ছে, এই সংখ্যাটা অনেক বেশি এখন। দিন যেমন দিন যাচ্ছে তেমনই সংখ্যাটা বাড়ছে। আগে যতটুকু ছিল এখন তার চেয়ে আরো বেশি। তার সাথে তাল মিলিয়ে কি সিওপিডিও বাড়ছে? সিওপিডিও বাড়ছে। আচ্ছা। বলা হয়ে থাকে কোনো ভদ্রলোক যদি বা ভদ্র মহিলাই হোক, যদি উনি প্রতিদিন 20টা করে সিগারেট 10 বছর যাবৎ খান, তাহলে কিন্তু তার সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে। মানে মোট সংখ্যার সিগারেট সংখ্যাটা এরকম হবে। এছাড়া একসময় মনে করা হতো যে মহিলাদের যেহেতু কম ধূমপান করে তাদের সিওপিডি হয় না, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে জ্বালানি হিসাবে মহিলারা, বিশেষ করে গ্রামের মহিলারা বায়োমাস ফুয়েল বা লাকড়ি বা গোবর এগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করে। এর ধোঁয়াটাও কিন্তু মহিলাদের ক্ষেত্রে সিওপিডি হওয়ার একটা অন্যতম কারণ। এছাড়াও আগে যেটা বললাম যে এই আমাদের নগর জীবনে যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে, হ্যাঁ, এটাও একটা বড় কারণ। আর রোগীরা আপনাদের কাছে কি ধরনের উপসর্গ নিয়ে আসেন যারা সিওপিডিতে আক্রান্ত আছেন? অন্যান্য শ্বাসকষ্টের রোগীর মতো ওনারাও শ্বাসকষ্ট নিয়ে আসেন। তো প্রথমে শ্বাসকষ্ট হয় না, প্রথমে দেখা যায় যে দীর্ঘস্থায়ী একটা কাশি হচ্ছে, কাশি সারছে না, হ্যাঁ। এবং দেখা যায় যে এই রোগটা নিয়ে মূলত আমরা ধরে নিই যখন 40 বছর বা এর উপরে ঊর্ধ্বে যায় রোগীরা, তখন আমরা যদি থাকে এরকম কাশি সারছে না এবং রোগীটা ধূমপায়ী, তখন আমরা সন্দেহ করি যে তার সিওপিডি থাকতে পারে। তো কাশি হয়, কাশির সাথে কফ বের হয়। এরপরে রোগী যেটা বলে আমার হাঁটলে হয়রান লাগে, বিশেষ করে সিঁড়ি বেয়ে উঠলে হয়রান লাগে, হ্যাঁ। তো পরবর্তীতে দেখা যায় শ্বাসকষ্টটা ক্রমাগত বাড়তে থাকে এবং তখন বিশ্রামরত অবস্থায় যে আমরা বসে আছি এই অবস্থায় তার শ্বাসকষ্ট হয়। এবং দেখা যায় যে রোগীর ছোটোখাটো কাজ যেরকম বাথরুমে যাওয়া, নিজের পোশাক পরিবর্তন করা, এইসব ক্ষেত্র করতে যেও তার আর কি মানে শ্বাসকষ্ট হয় এবং রোগী মোটামুটি একটা বেড রিডেন হয়ে যায় আর কি। ডাক্তার জালাল, আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করছি। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ করিম বলছি চাঁদপুর মতলব থেকে। জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন।
ম্যাডাম আমার দীর্ঘদিন যাবত মানে বুকের মাঝখানে ব্যথা। জি, শ্বাসকষ্ট হচ্ছে তার সাথে? শ্বাসকষ্ট নাই, কিন্তু সরাসরি শুধু বুকের মাঝখানে ব্যথা, কিন্তু দীর্ঘদিন তো থাকে না, মানে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার দর্শকের কাছে? না, ওনার বয়স কত আসলে এবং ধূমপায়ী কিনা? 35। জি, আপনার বয়স 35 এবং আপনি হচ্ছে ধূমপায়ী কিনা বা মাটির চুলায় রান্না করেন কিনা এমন কোনো ব্যাপার আছে কিনা? জি না, আমি আগে সৌদি আরব ছিলাম, এখন বাংলাদেশে আছি। জি, বুঝতে পেরেছি দর্শক, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমি দর্শক যেটা বলছেন যে বুকের ব্যথা সমস্যাটা, হ্যাঁ, বুকের ব্যথাটা আসলে যদি সেন্ট্রালি হয়, মানে মাঝখানে যদি বুকের ব্যথা হয় এবং দেখা যায় বললেন মাঝখানে হচ্ছে বুকের ব্যথা, এবং হয়তো কিছুটা পরিশ্রম করলে যদি বুকের ব্যথা উদ্ভব হয়, আবার বিশ্রাম নিলে কিছুক্ষণ পর কমে যায়, তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সাধারণত যে হার্ট ডিজিজ যেগুলি আছে, হ্যাঁ, ইসকেমিক হার্ট ডিজিজ, সেই সব ক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে। তবে সিওপিডিতেও এক ধরনের বুকের ব্যথা হয়, সেটা একটা চাপ ব্যথা, হ্যাঁ, এবং এটাও পরিশ্রম করলে বাড়তে পারে এবং দেখা যায় যে রোগী বিশ্রাম এবং ইনহেলার নিলেও এটা কমতে পারে। যেহেতু উনি এটা সেন্ট্রাল চেস্ট পেন হয়েছে, এটা যদি রেডিয়েশন থাকে বিভিন্ন দিকে, হ্যাঁ, তাহলে উনি একজন মানে একটা ইসিজি করিয়ে নিয়ে অথবা একজন কার্ডিওলজি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এতেও যদি রিফ না হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে এটা দেখা যে এটা আসলে সিওপিডি বা ওই ধরনের ফুসফুসের রোগের কারণে এই বুকে ব্যথা হচ্ছে কিনা। বুকে ব্যথা রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই কার্ডিওলজিস্টের কাছে আমরা সাজেস্ট করব। ডক্টর জালাল, এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির। সিওপিডি নিয়ে আরও অনেক প্রশ্ন আছে আমার এবং দর্শকদের, আসছে একটি বিরতির পরে। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি সিওপিডি নিয়ে। একটু আগেই বলছিলাম, যেমন একজন দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনি একটু আগে আমাদের জানাচ্ছিলেন সিওপিডির কি উপসর্গগুলো রয়েছে। তবে সিওপিডি এবং অ্যাজমা যেটা বা হাঁপানি যেটাকে বলে থাকে, তার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স সাধারণ জনগণ আসলে বুঝতে পারেন না। কিভাবে আসলে বুঝবেন যে সিওপিডি এবং অ্যাজমা আলাদা কিনা? সিওপিডি এবং অ্যাজমার মধ্যে পার্থক্য কিন্তু একটা মানে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ ইভেন জেনারেল প্র্যাকটিশনারদেরও অনেক সময় একটু কষ্ট হয় যে এটা অ্যাজমা না সিওপিডি রোগে আক্রান্ত আর কি। তো প্রথমে যদি বয়সের কথা ধরি, হ্যাঁ, তো অ্যাজমা রোগটা কিন্তু খুব দেখা যায় খুব আর্লি এজে শুরু হয়, হ্যাঁ, ইভেন চাইল্ডহুড থেকেও শুরু হয় অ্যাজমাটা, হ্যাঁ, কিন্তু আমরা সিওপিডি ক্ষেত্রে বলতেছি যে এটা সাধারণত অ্যারাউন্ড এজ অফ 40, মানে 40-এর দিকে এটা শুরু হয় আর কি। এবং অ্যালার্জির সাথে সাথে অন্যান্য যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে আর কি অ্যাজমার সাথে, যেরকম অ্যালার্জিক রাইনাইটিস মানে অ্যালার্জিজনিত সর্দি, তারপরে অ্যালার্জিজনিত কনজেন্টিভাইটিস, চোখে চুলকানি, হাঁচি, এগুলো থাকে আর কি অ্যাজমার সাথে। কিন্তু সিওপিডি ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকে না, বরং এখানে যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের যে উপস্থিতি, যেরকম স্মোকিংয়ের কথা বললাম, পরিবেশ দূষণের কথা বললাম, এই সব ক্ষেত্রে ইয়েটা থাকে। আবার দেখা যায় যে ফ্যামিলিতে অ্যাজমার একটা হিস্ট্রি থাকলে দেখা গেল একটা টেন্ডেন্সি থাকে যে তাদের ছেলে মেয়েদের একটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকা। আবার সিওপিডির ক্ষেত্রে ওরকম থাকে অনেক ক্ষেত্রে যে বাবা মায়ের থাকলে তারা থাকে, তবে অ্যাজমার মতো অত প্রকট না। অর্থাৎ অ্যাজমার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ফ্যামিলি হিস্ট্রি থাকবে, সিওপিডির ক্ষেত্রে নাও থাকতে পারে, তবে হচ্ছে বয়স ঊর্ধ্ব যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সিওপিডির আরেকটা ব্যাপার প্রচলিত আছে যে সিওপিডি কখনো পুরোপুরিভাবে আসলে ঠিক হয় না, অথবা সিওপিডি হলে মৃত্যু নিশ্চিত, এমন কোনো ব্যাপার আছে? আচ্ছা, সিওপিডিটা হলো একটা প্রোগ্রেসিভ ডিজিজ আর কি, হ্যাঁ, এবং আমরা বলছি যে রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা হলো যে একটা হলো স্মোকিং, এয়ার পলিউশন বা রিকারেন্ট চেস্ট ইনফেকশন, এগুলো হলে সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু আর্লি স্টেজে যে আমাদের লাং ফাংশন যে ডিটোরিয়েট হচ্ছে এটা কিন্তু বুঝতে পারি, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেরকম স্পাইরোমেট্রি। তো সেই অবস্থায় যদি আমরা ধূমপানটা ছেড়ে দিই, হ্যাঁ, এবং ডাক্তারের পরামর্শ নিই, তো সেই ক্ষেত্রে কিন্তু তার প্রোগ্রেশনটা হল করা যায়, একটা স্ট্যাটিক অবস্থায় যাওয়া যায়, প্রোগ্রেশন হয় না। কিন্তু আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড না করি, একটা মানে মডারেটলি সিভিয়ার বা সিভিয়ার পর্যায়ে যখন চলে যায়, তখন সেখান থেকে আর ব্যাক করা যায় না, একটা প্রোগ্রেশন হতেই থাকে। তবে এই প্রোগ্রেশনটা স্লো করা যায়, মানে সঠিক ইনহেলার, যে কোনো ইনহেলার না, সিওপিডি রুগীদের কোন ধরনের ইনহেলার দিতে হবে,
কিভাবে দিতে হবে এটা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা জানেন। আমার এই প্রশ্নটা এখন আছে, আমি ইনহেলার নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আসলে কখন এই প্রশ্নটা আপনাকে করব, কারণ আমাদের দেশে ইনহেলার নিয়ে অনেক ধরনের কিন্তু কুসংস্কার প্রচলিত আছে। ইনহেলার ব্যবহার করলে দেখা যায় অনেকে বলে যে ওষুধ ব্যবহার করলে ইনহেলারের দরকার নেই, বা ইনহেলার হচ্ছে যে কোনো সময় ইউজ করে, যখন কষ্ট হচ্ছে তখনই ইউজ করছে। তবে একটা ফোন কল আছে এই মুহূর্তে, এটার পরে আমি প্রশ্নে উত্তরে আসছি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। জি হারুনুর রশিদ, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। এখন আমার ওই আগে দৌড়াদৌড়ি করলে আমি বুকে ব্যথা পাইতাম না, এখন বুকে ব্যথা পাই দৌড়াদৌড়ি করলে। সেটা কতদিন যাবত? এটা প্রায় 10 বছর ধরে। জি আপনার বয়স কত? আমার বয়স 40। জি ধূমপান বা হচ্ছে এমন কোনো জায়গায় থাকেন যেখানে হচ্ছে? কিছু করি না। জি জি দর্শক, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আসলে অধিকাংশ রোগী দেখা যায় যে এটা বুকের ব্যথা নিয়ে আসে বিভিন্ন সময়, এবং তারা অনেক ক্ষেত্রে ভাবে যে হার্টের সমস্যা কিনা। হ্যাঁ, হার্ট একটা ভাইটাল অর্গান, কিন্তু এই ব্যথার মানে হার্টের ডাক্তার দেখাতে দেখাতে অনেক সময় ফুসফুসটাকেও নেগলেক্ট করে ফেলে। সিওপিডিতেও এক ধরনের ব্যথা হয় অতিরিক্ত পরিশ্রমে। সেই ব্যথাটার বৈশিষ্ট্য হলো একটা চাপ ব্যথা, হ্যাঁ, এবং যেটা এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যেরকম যদি আপনি পরিশ্রম করেন হয়রান লাগে, শ্বাসকষ্ট হয়, এই ধরনের ব্যথার সাথে এইসব মানে সিমটমও থাকে আর কি। তবে হার্টের তো ব্যথা একটা নির্দিষ্ট বিষয় আছে, যেটা আমরা বলছি যে সেন্ট্রাল চেস্ট পেনটা রেডিয়েট করে শোল্ডারে বা হাত পর্যন্ত চলে যায়। এরকম যদি না হয়ে থাকে, বরং ব্যথাটা 2 বুক জুড়ে হয়, হ্যাঁ, বুকটা চেপে আসে, এরকম যদি মনে হয়। অনেক ক্ষেত্রে তো হয়, দেখা যায় যারা দীর্ঘদিন যাবত হচ্ছে দৌড়াদৌড়ি করছেন না, হঠাৎ দৌড়াদৌড়ি করতে গেলে তো চেস্ট মাসল যেগুলো আছে সেগুলো কিন্তু ক্র্যাম্প করে, এবং চেস্ট মাসলের ব্যথাটাকেও কিন্তু বুকের ব্যথা বলে। হ্যাঁ, একটা বড় অংশ, যেহেতু আমাদের ফুসফুসে হার্ট বাদেও এটা মাংসপেশি রয়েছে, হাড়-হাড্ডি রয়েছে, এইসব ক্ষেত্রেও কিন্তু এইসব জায়গায় ব্যথা হয়। হ্যাঁ, তো এই ব্যথাগুলোও কিন্তু আমাদের নোটিশ করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা দর্শক ওনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক আমন্ত্রণ, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা। আজ আমরা কথা বলছি ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ সিওপিডি নিয়ে। আমার একটা প্রশ্ন ছিল বিরতির পূর্বে, তা হচ্ছে ইনহেলার নিয়ে বলছিলাম যে ইনহেলার আসলে কোন ক্ষেত্রে কোন ইনহেলার আমরা ব্যবহার করে থাকবো? আচ্ছা, এখানে যেরকম আমরা বলছিলাম যে অ্যাজমা এক ধরনের রোগ, সিওপিডি এক ধরনের রোগ। হ্যাঁ, তো অ্যাজমায় বিশেষ কিছু ধরনের ইনহেলার আমরা ব্যবহার করি, আবার সিওপিডিতে বিশেষ কিছু ইনহেলার ব্যবহার করি। এখানে কিন্তু এই ইনহেলার কিন্তু সব একই ওষুধে তৈরি না, এখানে ওষুধ হিসাবে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। যেরকম আইসিএস মানে স্টেরয়েড থাকে কোনোটার মধ্যে ব্রঙ্কোডাইলেটর থাকে, কোনোটা শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এটা আসলে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ঠিক করে নেওয়া উচিত যে আমরা কোন ইনহেলারটা কখন কিভাবে ইউজ করব আর কি। আবার ইনহেলার নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, যেটা আমরা বলি এমডিআই ডিভাইস, যেটা সচরাচর ইনহেলার হিসেবে দেখি। আবার কিছু আছে আমরা ক্যাপসুল ফর্মে টানি। কোন রোগীটা কিভাবে কোন ইনহেলারটা নিতে পারবে, এটা ইফেক্টিভ তার জন্য হবে কিনা, এটাও কিন্তু আমরা চয়েস করে নিই। তার জন্য ক্যাপসুল ভালো। ইনহেলারটা নরমালি ব্যবহার করে থাকে ডিভাইস যেটা থাকে, সেটা ব্যবহারের সঠিক নিয়মটা আসলে কি? আচ্ছা, এখানে এটা খুব ভালো প্রশ্ন। দেখা যায় যে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই ইনহেলার টেকনিকের ভুলের কারণে দেখা যায় যে রোগীর শ্বাসকষ্ট কমছে না। তো এখানে যেহেতু এখানে একটা ডিভাইস থাকলে ভালো হতো, যে নর্মাল যে আমরা ডিভাইসটা দেখি, এটা হলো যে নেওয়ার আগে আমি 5 বার ঝাঁকিয়ে নেব খুব ভালোভাবে। এরপরে যেটা করব যে বুকের যে ভিতরে বাতাসটা আছে এটা বের করে দেব, কারণ এই বাতাসটা বের না করলে আমি গ্যাসটা ঠিকমতো ভিতরে ইনহেল করতে পারবো না। তাহলে আমরা তারপর ইনহেলারটা আমরা মুখে লাগিয়ে চেপে ধরবো যাতে কোনো ফাঁকা না থাকে। চাপ দেওয়ার সাথে সাথে ইনহেলারটা পুরো মুখে দিয়ে চেপে ধরতে হবে যাতে কোনো রকম গ্যাপ না থাকে আমাদের। চাপ দেওয়ার সাথে বুকের মধ্যে নিয়ে 10 সেকেন্ড ধরে রাখবো আর কি, দিয়ে আস্তে শ্বাস ছাড়বো। এখানে খেয়াল রাখতে হবে এটা যেন আমরা মুখে জমায় না রাখি এবং গিলে না খাই। এটা কিন্তু ফুসফুসে যেতে হবে। ফুসফুসে নিয়ে আমরা 10 সেকেন্ড ধরে রাখবো, তারপর আস্তে শ্বাস ছাড়বো। যদি আপনি মুখে জমায় রাখেন বা গিলে খান তাহলে কিন্তু মুখে ঘা হবে, গলায় ঘা হবে, সম্ভাবনা বাড়বে। 2 মিনিট বা 1 মিনিট বিশ্রাম নিয়ে পরবর্তী চাপটা আবার নেব।
নিয়ে একইভাবে আমরা ইনহেলার নেওয়াটা শেষ করব। দেখা যায় যে রোগীরা যেটা করেন সেটা হচ্ছে একসাথে 2-3টা পাফ নিয়ে তারপর হচ্ছে ওই পরিমাণ গ্যাস নেওয়ার মতো অ্যাকোমোডেশন কিন্তু নাই। জি, সুতরাং প্রথমে এক চাপ নিয়ে আমরা 2-1 মিনিট বিশ্রাম নিয়ে পরবর্তীতে আরেক চাপ নেব। আরেকজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিয়ে নি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনি আমাদের শুনতে পাচ্ছেন? সম্ভবত আমাদের সাথে হচ্ছে ওনার যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আবারও চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি স্যার, বলছিলেন ইনহেলারের ব্যাপারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ব্যবহারের 2 মিনিট পর আবার গড়গড়া করে কুলি করে ফেলবো, বিশেষ করে যেগুলোতে ইনহেল কর্টিকোস্টেরয়েড থাকে। ইনহেলার যদি আমরা সরাসরি নিতে না পারি এবং যদি মনে হয় যে ইনহেলার নেওয়ার পর আমার গলাটা ভেঙে যাচ্ছে, বিশেষ করে যারা গান টান গায় বা যাদের পেশা হলো খবর পড়া বা এই ধরনের বিষয়, তারা কিন্তু স্পেসারের মাধ্যমে এই ইনহেলারটা নিতে পারে। হ্যাঁ, স্পেসারের মাধ্যমে নিলে 2টা সুবিধা হবে, মুখে ঘা হবে না, এবং স্পেসারের মাধ্যমে একদম বয়স্ক লোক থেকে শুরু করে একদম ছোট বাচ্চারা পর্যন্ত স্পেসার ইউজ করতে পারে যদি সে সরাসরি ইনহেলারটা ইউজ না করে। ইনহেলার আপনি যেমন বলছিলেন, কিছু ইনহেলারের ক্ষেত্রে স্টেরয়েড থাকে, কিছুর ক্ষেত্রে ব্রঙ্কোডায়ালেটর থাকে। যে ইনহেলারগুলোতে স্টেরয়েড থাকে, আমরা জানি স্টেরয়েড হচ্ছে শরীরের জন্য ভালো নয়, সেই ক্ষেত্রে কি কোনো রকম সাইড এফেক্ট হতে পারে? না, একটা জিনিস আমরা বলি, এখানে যে স্বল্প পরিমাণে যে আইসিএস বা ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, এটা কিন্তু শরীরের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। হ্যাঁ, তবে এটা মাত্রাটা জানতে হবে, মাত্রাটা ঠিক করে নিতে হবে যে সেই পারফেক্ট রোগীর জন্য কি পরিমাণ আইসিএস বা ইনহেল কর্টিকোস্টেরয়েড তার দরকার। সাধারণত এটা কোনো গ্রোথ রিটার্ডেশনও করে না এবং এটা সিস্টেমেও যায় না। এটা যে আপনার ডায়াবেটিস বাড়াবে বা ওজন বাড়াবে এরকম কোনো সম্ভাবনা নাই। এটার মানে সর্বোচ্চ গোল হলো ফুসফুস পর্যন্ত যাওয়া এবং ওইখানে কাজ করা। সুতরাং আপনারা কিন্তু নির্ভয়ে ইনহেলার ব্যবহার করতে পারেন, তবে সঠিক নিয়মটা জানতে হবে। এবং কি মাত্রায় ব্যবহার করবেন, কয়বার ব্যবহার করবেন, এর চেয়ে এক্সেস গেলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর রোগীদের আরেকটা ধারণা থাকে যে ইনহেলার যদি একবার নেওয়া শুরু করি আজীবন নিতে হবে। যেমন অনেকে বলে থাকেন ডায়ালিসিস যদি একবার শুরু করেন সব সময় নিতে হবে, তেমন এখানেও কিন্তু তাই, যদি ইনহেলার শুরু করি আজীবন নিতে হবে, ব্যাপারটা কি তাই? এখন বিষয়টা হলো যে নরমাল যে কনভেনশনাল সাধারণ প্রশ্ন উত্তরটা আমি নিচ্ছি, তবে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম আফিয়া আক্তার। জি আফিয়া আক্তার, প্রশ্নটি করুন। জি, আমার 2 বছর যাবত আর কি অ্যাজমার সমস্যা, অ্যালার্জি থেকে অ্যাজমা। এখন মাঝে মাঝে এমন হয় যে আমার বুকের মাঝখানে ধড়ফড় করে ওঠে এবং প্রায় এরকম হয় যে চাপ দিয়ে ব্যথা হয় বুকের বাম পাশে। আর কি এই ব্যথাটা কি জন্য? আমি কার্ডিওলজিস্ট দেখাইছি, বলছে আপনি হাঁটাচলা করলে কি ব্যথাটা বাড়ে? হ্যাঁ, হাঁটলে আমার ব্যথাটা বাড়ে। জি, এবং এই ব্যথাটা হচ্ছে কতক্ষণ থাকে? এই ব্যথাটা বেশিক্ষণ থাকে না, 4-5 সেকেন্ড, মাঝে মাঝে 10 সেকেন্ড থাকে, তারপর অটোমেটিক আস্তে আস্তে ছেড়ে দেয়। জি, কার্ডিওলজির পরামর্শ কি ছিল? উনি বলছে যে আমার হার্টে কোনো সমস্যা নাই, এটা অ্যাজমা থেকে হতে পারে সম্ভবত। জি, আর কি এটা বলছে, বুঝতে পেরেছি। উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। জি হ্যাঁ, ওনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম। তো এখানে যেটা হয়, যদি অ্যাজমা যদি অনিয়ন্ত্রিত থাকে তখন ফুসফুসের মধ্যে কিন্তু বাতাসগুলো জমে থাকে। হ্যাঁ, এবং এই বাতাসের কারণে বুকের উপর এক ধরনের চাপ দেয়, তখন কিন্তু বুকে এক ধরনের ব্যথা হয়। তো এটা আরেকটা ভাবে ব্যথা হয় যদি অ্যাজমার সাথে আপনারা জানেন কাশিও থাকে অনেকের। হ্যাঁ, তখন খুব যদি ভিগোরাস কাশি হয় তখন কিন্তু মাংসপেশি এবং হাড়ের উপর চাপ পড়ে। হ্যাঁ, তখনও কিন্তু এক ধরনের ব্যথা হয়ে যায়। অনেকে বুকে বলে কাশতে কাশতে আমার বুকে ব্যথা হয়ে গেছে। যদি মূলত যদি অ্যাজমা রোগীর অ্যাজমা কন্ট্রোল ঠিক মতো না হয় সেই কারণে বুকের ব্যথা হতে পারে। এছাড়াও যদি দেখা যায় অ্যাজমা আছে ঠিকই, একই সাথে অ্যাজমার উপরে তার কোনো ইনফেকশন হইলো বা একটা নিউমোনিয়া হলো, হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। ক্ষেত্রে ওনার হচ্ছে কার্ডিওলজিস্ট যেহেতু উনি দেখিয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পালমোনারি যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে একটু দেখাতে হবে। আপনি যেটা বলছিলেন স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আবার যদি একটু রিপিট করেন। জি, আমি বলেছিলাম যে ইনহেলারের ক্ষেত্রে যদি একবার ইনহেলার নেওয়া শুরু করেন সেক্ষেত্রে কি আজীবন নিতে হবে কিনা? না, বিষয়টা এরকম না। যদি বলি যে অ্যাজমার ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাজমার কয়েক ধরনের আছে। একটা হলো ইন্টারমিটেন্ট, মানে সাময়িক অ্যাজমা থাকে, আবার ভালো থাকে, আবার একটু অ্যাজমা অ্যাটাক হয়। তো সেই সব ক্ষেত্রে ওই সময়টুকুতে সে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করবে। মধ্যবর্তী সময় হয়তো ইনহেলার নাও লাগতে পারে, ছেড়ে দিতে পারে। আর একটা জিনিস আমরা বলতেছিলাম যে আমাদের যে নর্মাল ট্যাবলেট বা অন্যান্য যে ওষুধ আছে এটা তো আমরা মুখে খাই, এটা পেটে যায়, পেটে থেকে রক্তে যায়, তারপরে ফুসফুসে আছে। তাহলে এই ওষুধটাকে একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হয় এবং ওষুধ অনেক বেশি পরিমাণে
খেতে হয় ফুসফুসে পৌঁছানোর জন্য। সেই ক্ষেত্রে ইনহেলারটা স্বল্প পরিমাণে ওষুধ, হ্যাঁ, আমরা সরাসরি ফুসফুসে পৌঁছায় দিচ্ছি, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম এবং সহজে কাজ করতেছে এবং ওষুধটা অনেক কম পরিমাণে লাগতেছে। তো ওরাল খেলে মানে ওরাল ওষুধ খেলে যে পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হতো ইনহেলারে কিন্তু সেটা হয় না, হচ্ছে না। এবং ইনহেলার যে সবসময় টানা ব্যবহার করতে এরকম না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমাটা রিমিশন হয়ে যায়, মানে তার দেখা যায় যে সাইন সিমটম ফ্রি অনেক দিন যাবতই আছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে ইনহেলারের ডোজ কমাই নিয়ে একটা মিনিমাম ওষুধ রাখি। আবার সিওপিডি ক্ষেত্রেও দেখা যায় যে সিওপিডি ক্ষেত্রে কিছু কিছু ইনহেলার একটা লম্বা সময় ব্যবহার করতে হয়। এটা ব্যবহার সেটা আসলে ডিপেন্ড করছে যে কোন রোগী কেমন আছে সেই সেটার উপর ডিপেন্ড করছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জালাল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে এবং অ্যারিস্টো ফার্মাকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের আজকের আয়োজনে এই ছিল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।